Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon. বসুন। নাম কি? মৌমি দাস। মৌমি দাস। মৌমির সম্পর্কে আমরা একটু জানি ডিটেইলসে। স্যার আমার নাম মৌমি দাস। আমি জামালপুর ব্লকের শিবতাই গ্রাম থেকে আসছি, পূর্ব বর্ধমান জেলা। আমার বয়স 28 বছর। আমি 2019 সালে গ্র্যাজুয়েশন করি বাংলা বিষয়ে, এবং আমি 2014-16 ব্যাচে 17তে আমি ডিএলএড কমপ্লিট করি। এবং আমি গান গাইতে, গান শুনতে খুব পছন্দ করি। এবং আজকে আমি এখানে বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষিকার পদপ্রার্থী হয়ে এসেছি। আচ্ছা, তাহলে বাড়িটা যেখানে পাশাপাশি ডিস্ট্রিক্ট কি আছে? বাড়িটা আছে হুগলি। হুগলি ডিস্ট্রিক্টের বর্ডার লাইন কতটা দূরে আপনার বাড়ি থেকে? স্যার সীমান্ত 2-3 মিনিট হেঁটে গেলেই 2-3 মিনিট হেঁটে, মানে বাড়ির ছাদে উঠে দেখা যাবে তো হুগলির মানুষজনকে? ঠিক আছে। তা হুগলির বিখ্যাত দুটো একটা জায়গা, আমি হুগলি নিয়ে বলি। হুগলি তো কাছে দেখছি। স্যার হুগলির তারকেশ্বর একটি মন্দির আছে যেটি খুব প্রসিদ্ধ আমাদের ওখানে। এছাড়াও আমাদের হুগলি জেলাতে স্যার একটি চার্চ আছে যেটি বলা হয় অনেক পুরানো, সেগুলো খুবই ঐতিহ্যবাহী বলা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, বর্ধমানের রাজ পরিবার সে সম্পর্কে কিছু জানা আছে? বর্ধমান রাজ পরিবার সম্পর্কে বিশেষ কিছু স্যার জানেন? আচ্ছা, কার্জন গেটের আগের কি নাম ছিল? স্যার বিজয় তোরণ ছিল। বিজয় তোরণ। আর কিছু জানা আছে? না, ঠিক আছে, ওকে। আচ্ছা, বর্ধমানের এখন ডিএম কে আছে? স্যার ডিএম আছেন শ্রীমতী আয়েশা। ঠিক আছে। কোন বিধানসভার বাসিন্দা আপনি? স্যার বিধানসভা কেন্দ্র আমাদের জামালপুর। লাস্ট কোন ইলেকশন আপনি বড় ইলেকশন পেরিয়ে এসেছেন? স্যার বড় ইলেকশন সালটা যদিও মনে পড়ছে না। আপনি তো ভোটার, তাও লাস্ট ভোট কোন ভোটে দিয়েছেন? না দিতেও পারেন, ভোট কোনটা হয়ে গেল? সম্ভবত 2023 সম্ভবত। আচ্ছা, পশ্চিমবঙ্গে কয়টা লোকসভা কেন্দ্র আছে? স্যার পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্র 42টি। ঠিক আছে। আচ্ছা, 5D মডেল সম্পর্কে জানা আছে? 5D স্যার 5D মডেল যে 5টা ই আছে সেটি হলো, প্রথম হচ্ছে এনগেজমেন্ট, যে ছেলে মেয়েদের সাধারণত পড়ানোর যে পদ্ধতি তার উপরেই বেস করে তৈরি। প্রথম এনগেজমেন্ট, অর্থাৎ ছেলে মেয়েদেরকে আমরা যে বিষয়টি পড়াবো সেই পাঠটিকে আকর্ষণীয় করার আগে তাদেরকে মানসিক দিক থেকে বা মনোযোগটাকে তাদের আকর্ষণ করার জন্য এনগেজমেন্ট করা হয়। দ্বিতীয় ই হচ্ছে এক্সপ্লোর, তৃতীয় ই হচ্ছে স্যার এনগেজমেন্ট, এক্সপ্লোরেশন, পাশাপাশি স্যার ইলাবোরেশন এবং ইভ্যালুয়েশন। এর মাঝে একটু ভুলে যাচ্ছি আমি। ঠিক আছে, ওটা চাপ নিতে হবে না, কিছু একটা আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পিপিপি মডেল সম্পর্কে? পিপিপি মডেল, হ্যাঁ স্যার শুনেছি কিন্তু এই মুহূর্তে স্যার আমি ঠিক। আচ্ছা, ঠিক আছে। আর ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কিছু জানা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ব্যাপারটা কি বলুন? স্যার ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে যে এডুকেশন ফর অল, যেখানে ইনক্লুসিভ মানে সমস্ত স্তরের ছেলে মেয়ে, সেটা জাতি, ধর্ম, বর্ণ, তাদের আর্থিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি বা তাদের বুদ্ধি, যেরকম ধরুন একটি ক্লাসের মধ্যে অনেক উচ্চ বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়েও থাকে, অনেক গড় বুদ্ধি সম্পন্ন বা তার থেকে কম বা সাধারণ মেধা সম্পন্ন ছেলে মেয়ে থাকে। এছাড়া স্যার যে সমস্ত ছেলেমেয়েরা কোনোভাবে শারীরিক দিক থেকে হয়তো কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড হতে পারে, তাদের মোটর রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, বা তাদের কোনো স্নায়বিক কোনো দুর্বলতার জন্য তারা হয়তো কোনো না কোনো রোগের শিকার, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে একই ছাতার তলায় একটি শ্রেণীকক্ষের মধ্যে এনে যে শিক্ষা ব্যবস্থা দান করা হয় একজন শিক্ষকের মাধ্যম দিয়ে, স্যার সেটাকেই আমরা ইনক্লুসিভ এডুকেশন বলি। আচ্ছা, একটা ছেলেকে যে ধরে নিন আপনার ক্লাসের মধ্যেই রয়েছে একটি ছেলের বোধাঙ্ক হয়তো একটু বেশি, 140-এর উপরে গেছে, তো
বাদ বাকি যে গড় যে বুদ্ধাঙ্গের মধ্যে রয়েছে তাদের সাথে আপনি তাকে কিভাবে অ্যাডজাস্ট করে পড়াবেন? স্যার এরকম সমস্যা খুবই বাস্তবিক সমস্যা এবং এটা সাধারণত ছেলেমেয়েদের মধ্যে থেকেই থাকে। তো সেরকম সিচুয়েশনে যদি আমি শিক্ষিকা হিসাবে থাকি তাহলে প্রথমত আমি অবশ্যই আইডেন্টিফাই করতে তো পারবোই যে সে উচ্চ মেধা সম্পন্ন। তার দেখা যেতে পারে পড়ানোর সময় হয়তো যেহেতু সব রকম ছেলেমেয়েকে একসাথে পড়াচ্ছি তার হয়তো একটু অস্বস্তি হচ্ছে, তার হয়তো বিরক্ত লাগছে। তাই তাকে আমি বিশেষ তার ব্যক্তিগত যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স সেটাকে গুরুত্ব দিয়ে তার জন্য আমি আলাদাভাবে গুরুত্ব দিয়ে তাকে আমি তার পাঠদানটা করার চেষ্টা করব। যেখানে তাকে হয়তো আমি কিছু এক্সট্রা কাজ দেবো বা হয়তো একটু হাই লেভেল যেটা অন্যান্য বাচ্চাদের থেকে সেটা হয়তো তাকে আমি দেবো, তাকে বোঝাবো বা তাকে সেইভাবে আমি এঙ্গেজ করে রাখার চেষ্টা করবো এবং যাতে ক্লাসরুমে কোনো ডিস্টারবেন্স সে না ক্রিয়েট করে আমি সেদিকটা দেখবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আপনার তাহলে সাবজেক্ট কি ছিল? বাংলা। তো বাংলায় তো উপন্যাস গল্প এসে পড়া হয়তো নিশ্চয় নাকি? স্যার অল্প বিস্তর করেছি। বাংলাতে মানে সাহিত্য জগতে বাংলা ক্ষেত্রে বলছে আর কি যে ৩ বন্দ্যোপাধ্যায় যাদেরকে ছাড়া আর কি সাহিত্য অসম্পূর্ণ বলা চলে। তো ওনাদের নামগুলো একটু যদি বলেন। স্যার আমি এই মুহূর্তে একটি মনে করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর বন্দ্যোপাধ্যায় আরেকটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হতে পারে, হয়তো ওই তিনজন নাও হতে পারে আপনি যেটা বলছেন, কিন্তু এই তিনটে নাম এই মুহূর্তে আমার মানিক বন্দ্যোপাধ্যায় নাম ধরে দিয়েছে। হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা, ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। স্যার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে আমার ঠিক আছে। সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমি পড়েছি পথের পাঁচালী, যেটি খুবই ভালো লেগেছে। আচ্ছা, একদম ঠিক আছে। আচ্ছা, ক্লাসে কোনো শিক্ষার্থী আপনাকে এমন একটা কোয়েশ্চেন করলো তার উত্তর আপনি সেই মুহূর্তে জানেন না, কিভাবে সিচুয়েশনটা সামলাবেন? স্যার এমন যদি কখনো হয় যে সত্যি হয়তো সেই মুহূর্তে আমি জানি না, তাহলে আমি তাকে বলবো যে আমি এই মুহূর্তে আমার জানা নেই, তোমরা কি কেউ জানো? আমি ক্লাসে যদি কেউ কোনো বাচ্চা জানতেও তো পারে, বলা যায় না, আমি তার প্রশ্নটা বাচ্চাদের দিকে ছুড়ে দেবো, তোমরা কি কেউ এই বিষয়ে কিছু বলতে পারবে? যদি কোনো বাচ্চা কিছু বলে এবং সেটা যদি আমার ধারণার মধ্যে হয় যেটা ঠিক, তাহলে আমি সেই উত্তরটাই কনভে করবো সেই বাচ্চাটিকে। আর যদি স্যার দেখি উত্তরটা ঠিক স্যাটিসফ্যাক্টরি হলো না বা আচ্ছা, এই যে আপনি বললেন আপনি জানেন না, কোনো স্টুডেন্টের কাছ থেকে উত্তরটা নেবেন, এতে এরকম তো বাচ্চা তো এরা এরকম ভাবতে তো পারে যে স্যারের থেকে তাহলে আমার বান্ধবীটি বেশি জানে। কোথাও আপনার প্রতি কি তার আস্থাটা একটু নেমে যেতে পারে? না স্যার, আমার সেটা মনে হয় না, কারণ একটি ইনক্লুসিভ ক্লাসরুমেতে সবসময় যে শিক্ষক থাকে সে শিক্ষক মানে এরকম না যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা থাকে, সেখানে শিশু কেন্দ্রিক থাকে, সেখানে আমরা তাদের বন্ধু এবং বন্ধুত্বের মাধ্যমে তাদের সাথে গান গল্প সমস্ত কিছুর মাধ্যমে যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানে কি এই শিশু শিক্ষকের থেকে বেশি জানবে? না স্যার, বেশি জানবে কম জানবার গণ্ডির এটা অনেক ঊর্ধ্বের বিষয়। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে আমরা বুঝি যে শিশুদের ইন্টারেস্টটা সবার উপরে থাকবে, আমি কি পারবো বা আমি কি জানি ঊর্ধ্বে ছেলে মেয়েদের কি চাহিদা সেটা থাকবে। আচ্ছা, শিশু কেন্দ্রিক মানে আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা খুব আনএক্সপেক্টেড, কিন্তু এরকম যদি কখনো হয় যে ক্লাসে কোনো শিক্ষার্থী কিছু একটা দেখিয়ে দিচ্ছে, হতে পারে একটা পেজ তার এই বোর্ডের নিচে আছে, তাহলে সেই অবস্থায় আপনি কি করবেন? দেখে লিখছে, কোনো একটা কাগজের টুকরো হোক বা কিছু দেখে লিখছে, আপনি নিশ্চিত যে দেখে লিখছে, কি করবেন সেই মুহূর্তে? প্রাথমিকভাবে দেখা যাবে কোনো পরীক্ষা হয়তো সে দিতে গিয়ে সে হয়তো চেষ্টা করছে যে দেখে লেখার, দেখা যাবে স্যার এর পিছনে একটা বড়ই সাইকোলজিক্যাল কারণ আমি যেটা অনুভব করি সেটা হলো যে তারাও পিছিয়ে পড়তে চায় না, বা তারা প্রশ্ন ভুল হওয়ার ভয় বা তারা হয়তো বকা খাওয়ার ভয়ে হয়তো তারা সেটা করছে। আমি সেই জায়গাটা আইডেন্টিফাই করবো আর বাচ্চাটাকে বলবো তুমি যতটুকু পারবে ততটুকু লেখো, ওই যে কাগজটি ওটির কথা তুমি এই মুহূর্তে ভুলে যাও, আর যেটুকু তুমি পারবে না তার জন্য আমরা আছি। তাই তোমার ভয় পাওয়ার কোনো জায়গা নেই যে তুমি কম নাম্বার পেলে পিছিয়ে পড়বে বা তোমাকে কেউ এখানে ভর্ৎসনা করবে, সেই পরিবেশটা আমি একদমই রাখবো না, যাতে করে সেই বাচ্চাটা সেই জায়গায় গিয়ে পৌঁছায়। এই যে দেখে লিখলো, সে বেশ কিছুটা লিখিয়ে ফেলেছে বা দেখে লিখলো, ওটাকে কিভাবে ওই জায়গাটাকে আটকানোর জন্য বার্তাটা দেওয়ার জন্য যেটা ঠিক নয়, তাহলে সেটার ব্যাপারে কি বলবেন আপনি? স্যার সেটার ব্যাপারে তাকে আমি বোঝাবো যে এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি, যা পরীক্ষা মানে আমি কতটুকু শিখেছি সেটাই আমি রিফ্লেক্ট করার জন্য পরীক্ষাটা দিচ্ছি, আমি কতটা মানে আমি কতটা পড়েছি সেটাই বোঝানোর জন্য। সেক্ষেত্রে সেই বাচ্চাটাকে আমি বারবারই খুব ভালোভাবে বন্ধুত্বের মতো করেই বোঝাবো যে তুমি যেটা করছো এটা ঠিক নয়। আচ্ছা, ADHD চাইল্ড ডেভেলপমেন্ট,
হ্যাঁ স্যার। ফুল ফর্ম জানেন? হ্যাঁ স্যার। বলুন তো। ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা কি ব্যাপারটা কি? স্যার এটি এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার, যেখানে একটি বাচ্চা বা যারই হয় তাদের একই বেশিক্ষণ একটা বিষয় কেন্দ্রীভূত রাখতে পারে না তাদের মনোযোগ, তারা খুব অস্থির প্রকৃতির হয়ে থাকে মনোযোগের দিক থেকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের এখন মুখ্য সচিব কে আছেন? স্যার এই মুহূর্তে নামটা ঠিক নেই। ঠিক আছে, আপনার পছন্দের মতো একটা বিষয়ে আপনি পাঠদান করুন। স্যার আমি কি এই কক্ষটাকে শ্রেণীকক্ষ ভাবতে পারি? আফটারনুন স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? চলো, আমি কিন্তু খুব ভালো আছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমরা তো রোজ স্কুলে আসি তাই না? আমরা কার সাথে স্কুলে আসি বলো তো? বন্ধুদের সাথে আসি, কেউ কেউ হেঁটে একা একা আসি বা কেউ সাইকেলে আসি। আবার দেখবে অনেক সময় আমরা গল্প করতে করতে ঠিক সময় স্কুলে পৌঁছে যাই। আমিও তো তোমাদের সাথে স্কুল আসি, আর স্কুলে এসে আমরা কি করি বলো তো? স্কুলে এসে আমরা অনেক গল্প করি, অনেক কিছু গল্প করার মাধ্যম দিয়ে আমরা তোমাদের কাছে অনেক কিছু শিখি, তোমরা আবার আমাদের কাছে অনেক কিছু শেখো তাই না? এই যে তোমরা আমার কাছে শিখছো, আমি তোমাদের কাছে অনেক কিছু শিখছি, জানো এই বিষয়টাকে কি বলে? তোমাদেরকে আমি এই যে বললাম, কি বললাম বলতো? ছাত্রছাত্রীরা। তাহলে অনেক সময় তোমরা আমাদের কাছে ছাত্রছাত্রী, আমি তোমাদের কাছে শিক্ষিকা, বা তোমরা আমাকে ডাকো কি বলে? তোমরা আমাকে ডাকো দিদিমণি বলে বা দিদি বলে। এইভাবেই আমাদের চলতে থাকে। কেন কি? আমরা একে অপরের কাছে শেখার জন্যই বিদ্যালয়ে আসছি। এবার এই যে আমরা বিদ্যালয়ে এসে শিখছি, শুধু যে শিক্ষকের কাছে আমরা শিখি তা কিন্তু নয়। আমরা এরকম আমাদের আশেপাশে অনেক জিনিসের কাছ থেকেই শিখতে পারি। তারা হয়তো আমাদের সাথে কথা বলে না, কিন্তু তার কাছেও শেখা যায়। কি জানো, এই বিষয় নিয়ে একটা খুব আনন্দের একটি ছড়া কিন্তু আমাদের বইতে আছে, যেটি আজকে আমি তোমাদের পড়ে শোনাবো। সেটা কি বলতো? ছড়াটার নাম হলো সবার আমি ছাত্র। দেখো কি অদ্ভুত নাম না? সবার আমি ছাত্র। সেই সমস্ত কারা এই সবার মধ্যে পড়ে, সেটাই আজকে জানার বিষয়। জানো এই বিষয় নিয়ে কে লিখেছেন? এই বিষয় নিয়ে লিখেছেন এক খুব বিখ্যাত কবি, যার নাম হলো সুনির্মল বসু। উনি লিখেছেন যে এই সমস্ত জিনিস যাদের কাছে আমরা শিখতে পারি তাদেরকে কি বলবো। এই সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন 1902 সালে এবং উনি মারা যান 1997 সালে। কিন্তু তার মাঝখানে ওনার এই অদ্ভুত এক কবিতা, যেটা আজকে আমরা পড়ছি, যার প্রথম লাইনটা লিখছি, সবাই তোমরা দেখো কার কাছে আমরা শিখি। প্রথম যার কাছে শিখি তার নামটাই দেখো লিখে ফেলেছি, আকাশ। কি বলছি দেখো, আকাশ আমায় শিক্ষা দিল। আমি তো আগেই বলেছি যে আমি যাদের কাছে শিক্ষা পাই তাদের নামগুলোই লিখবো। দেখো প্রথম লিখেছি আকাশ আমায় শিক্ষা দিল। কি শিক্ষা দিল? উদার হতে ভাই রে। উদার হতে হবে মানে কি? উদার হতে হবে মানে বড় মনের মানুষ হতে হবে। এই শিক্ষা আমরা কার কাছে পাই? আকাশের কাছে পাই। আর আকাশ মানে কি? ঠিক মাথার উপরে দেখলে, চোখ তাকালে আমরা যে জিনিসটাকে দেখতে পাই তাকেই বলা হয় আকাশ। আর এই আকাশের কাছে শিখবো আকাশের মতো বড় হতে, অনেক বড় মনের মানুষ হতে। ঠিক তেমনই আবার দেখো, আমি আরেকজনের কাছে আরেকটা জিনিসও আমরা শিখি, সেটা হলো কর্মী হওয়া। কর্মী মানে কি? আমি এক্ষুনি বলছি, কিন্তু কার কাছে শিখি সেটা আগে বলে নি। কর্মী হবার মন্ত্র আমি, এটাও একজনের কাছে পাই। আমি মানে আমরা সবাই পাই। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। কি অদ্ভুত ব্যাপার! বায়ু মানে কি গো? জানো তোমরা বায়ু মানে কি? বায়ু মানে হচ্ছে বাতাস গো, বাতাস। যে বাতাস সব সময় বয়ে চলেছে তাই না? বাতাসকে আমরা আরেকটা নামেও তো ডাকি, হাওয়া বলি তাই না? খুব জোর হাওয়া দিলে আমরা তো বলি খুব জোর আজকে হাওয়া চলছে দিদিমণি, তাই না? এই যে দেখো বায়ুর কাছে আমরা পাচ্ছি কর্মী হবার মন্ত্র, মানে কাজ করে যেতে হবে সর্বদা। দেখবে হাওয়া কি কখনো চলা বন্ধ হয়? কখনো চলে না। ও কিন্তু বলে না যে আজকে খুব ঠান্ডা আমি বইবো না, আজকে খুব গরম আমি যাব না। ঠিক সেরকমই আমাদের কাজ কি? আমাদের কাজ হলো কিন্তু সব সময় লেখাপড়া করা, বড়দের কথা শোনা। এই কাজ কিন্তু আমরা সব সময় করব। আর এই শিক্ষা কার কাছে নিচ্ছি? আমরা বায়ুর কাছে নিচ্ছি। এবার দেখো খুব একটা মজার জিনিস, আমাদের সকলের একটা নাম আছে, আমরা সেই নামে সকলকে ডাকি। আবার আমার অনেকের ডাকনামও তো থাকে, কারো কারো একটা, কারো দুটো, কারো তিনটে। আবার এই আকাশেরও কিন্তু সেরকম অনেক ডাকনাম আছে। আমরা একে কেউ গগন বলে ডাকি, জানো? অনেকে একে গগন বলে, অনেকে আবার একে নভ বলে, আবার অনেকে একে বোম বলে ডাকে। বড়ই অদ্ভুত না নামগুলো? ডাকনামগুলোর মতো আমাদেরও। আবার দেখো এই বায়ুকেও আমি আগে বলছিলাম বাতাস বলে, হাওয়া বলে, কেউ কেউ আবার একে পবন বলেও ডাকে। আচ্ছা এই আকাশ নামের কি কোনো মানুষকে আমাদের আশেপাশে দেখেছি নাকি?
আছে, কিন্তু দেখবে কেউ না কেউ আমাদের বন্ধু বান্ধবের মতো কেউ থাকে যার নাম আবার আকাশ হয়। এই যে যে জিনিসগুলো কারো নাম বোঝায় তাকে আমি কি বলছিলাম, তাকে আমি বলছিলাম না আগের দিন ক্লাসে, বিশেষ্য বলা হয়। আর যখন আবার দেখো এখানে বায়ুটাও কিন্তু, যদি আমি শুধু বায়ুটাকে ধরি, এও কিন্তু বিশেষ্য, কারণ এও তো নাম বোঝাচ্ছে। আবার অনেক সময় এই যে আকাশ ধরো খুব ভালো ছেলে, আমি আগের দিন বলছিলাম আকাশ খুব ভালো ছেলে, এই যে ভালো এটা কি বললো, আকাশের একটা গুণ বোঝালো তো, এগুলোকে আবার বলে বিশেষণ। যেমন ধরো এখানে উদার, এই যে উদার কথাটা, বড় মনের মানুষ হও, এই কথাটা যে বুঝিয়ে দিল তাকে আমরা বললাম আবার বিশেষণ। আবার দেখো এই যে আকাশের কাছে আমরা কিছু শিখছি, বায়ুর কাছে আমরা কিছু শিখছি, আমরা স্কুলে এসে কত কি শিখছি, এরকম কিন্তু আমাদের আশেপাশে অনেকের কাছে অনেক কিছু শেখা যায়। যেমন আমরা বাবা মার কাছে শিখি, আমরা ঠিক আছে। আমাদের ভাই বোনের কাছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র কিভাবে, বায়ু কেন কর্মী হওয়ার মন্ত্র? স্যার এটা আমিও ভেবে দেখছিলাম, আমার যে এক্সপ্লেনেশনটা আমার মাথায় এসেছিল সেই মুহূর্তে, সেটা আমি বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বায়ু মানে সদাই বয়ে চলেছে, কোনো জায়গাটাই ফাঁকা নয়। হুম। বলা হয় যে পৃথিবীর মধ্যে কোনো জায়গাটাই স্পেস খালি থাকে না, সেখানে কিছু না থাকলেও হাওয়া থাকে। আর হাওয়ার কাজ সবসময় বয়ে চলা বা সেই বয়ে চলেইছে, আমরা অনুভব করতে পারি বা না পারি। এটাই কিন্তু স্যার একটা কর্মঠ ব্যক্তিকে লক্ষ্য করে বোঝানো হয় যে কর্মঠ ব্যক্তি কিন্তু কাজের নেশায় সব। ঠিক আছে, কখনো সে থামে না, তাই তো? কখনো সে থামে না। ঠিক আছে, আজকে আপনার এই পর্যন্তই।